ওয়েলকাম সকলকে। আবারও আমরা আজকের একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটি এসএসসি জিডি 20 ফেব্রুয়ারি 2024 সালের শিফট 2-তে এসছিল, সেখান থেকে প্রায় 10 থেকে 15টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেই রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এখানে উপস্থাপন করেছি। প্রত্যেকে ভিডিওটি দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের হচ্ছে প্রথম প্রশ্ন, শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় কোন এককে? সঠিক উত্তরটি হলো ডেসিবেল। আমরা জানি যে হচ্ছে শব্দের প্রাবল্য, শব্দ দূষণ পরিমাপের জন্য একটি নির্দিষ্ট ডেসিবেলের সাউন্ডকেও আমরা হচ্ছে গণ্য করে থাকি। শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। আর শব্দকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হলো ইনফ্রাসনিক, একটা হলো, তারপরেরটি হলো হিউম্যান হেয়ারিং এবং তারপরেরটি হলো আল্ট্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ডের বা ইনফ্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি কত না হচ্ছে যেটা 0 থেকে 20 হার্টজ পর্যন্ত, এবং এই সাউন্ডটি শুধুমাত্র বলতে গেলে হাতিরাই হচ্ছে রেকগনাইজ করতে পারে। এবং পরের শব্দটি হলো হিউম্যান হেয়ারিং বা শ্রুতিগোচর শব্দ, যার ফ্রিকোয়েন্সি 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। আমরা মানুষরা যে শব্দগুলো শুনতে পাই সেই শব্দ হচ্ছে এই শব্দের মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে আমাদের কাছে শ্রুতিগোচর। এবং পরের শব্দটি হলো আল্ট্রাসনিক সাউন্ড। এর ফ্রিকোয়েন্সি 20,000 হার্টজের থেকে বেশি। বাদুড় যারা হচ্ছে রাত্রিবেলা হচ্ছে নিশাচরভাবে চলাফেরা করে, তারা তাদের হচ্ছে চলার পথকে রেকগনাইজ করার জন্য এই ফ্রিকোয়েন্সি বা এই শব্দ ব্যবহার করে তারা হচ্ছে এগিয়ে যায়। পরের কোশ্চেনটি হলো কেরালার আলাপজুহার কাছে আয়োজিত নেহেরু ট্রফি প্রতিযোগিতা কোন ক্রীড়ার সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে নৌকা দৌড়। আমরা জানি যে বিভিন্ন স্পোর্টস রিলেটেড বিভিন্ন ট্রফি কাপ পরীক্ষায় আসে, সেই রকম নেহেরু ট্রফি যেটি কেরালার রাজ্যে হয় এবং কেরালার একটি মানে অনেক পুরানো হচ্ছে একটি ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রসিদ্ধ ক্রীড়া প্রতিযোগিতা। এটি জওহরলাল নেহেরুর সময়কালে কেরালাতে চালু করা হয়েছিল। এই সঠিক উত্তরটি হলো নৌকা দৌড়। আমরা কেরালা রাজ্যের সম্পর্কে যে ইনফরমেশনগুলি মনে রাখবো, কেরালার রাজধানী হলো কি না হচ্ছে তিরুবনন্তপুরম। 2011 সালের সেন্সাস অনুযায়ী কেরালার শিক্ষার হার আমাদের হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, এবং এর যে লিঙ্গানুপাত সেটিও কেরালাতে বেশি। কেরালায় উল্লেখযোগ্য যে সমস্ত ন্যাশনাল পার্কগুলি রয়েছে সেগুলো কি না মাথিকেট্টান, এরাভিকুলাম, মুকুর্থি। আর কেরালার পড়তে গেলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে মনে রাখতে হবে যে আমাদের যে দক্ষিণ ভারতের যে অংশে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত এসে মিলিত হয়েছে, যে এদিক থেকে এসছে পশ্চিমঘাট পর্বতমালা, আর এই সাইড থেকে এসছে পূর্বঘাট পর্বতমালা। এই যে অংশটা এখানে মিলিত হয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে নীলগিরি। অর্থাৎ এই কোশ্চেনটি প্রত্যেক পরীক্ষায় প্রায় আসে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে। এটি উত্তর হলো নীলগিরি পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতের নিম্নের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? এটির সঠিক উত্তর হলো তেলেঙ্গানা রাজ্যে আমরা এই বোনালু উৎসব পালন করে থাকি। তেলেঙ্গানা ভারতের 9তম রাজ্য, অর্থাৎ বিভিন্ন সময়ে সংবিধানের প্রথম যে পার্ট রয়েছে সেই পার্ট অনুযায়ী আমরা আমাদের দেশের বিভিন্ন রাজ্যকে বিভিন্ন সময় ভেঙে নতুন রাজ্য তৈরি করেছি, আবার কোনো দুটো রাজ্যকে একসাথে মার্চ করে একটি রাজ্য গঠন করেছি। সেই রকম তেলেঙ্গানা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে নতুন একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। সেই আত্মপ্রকাশের সময়কালটা কবে ছিল না হচ্ছে 2014 সালের 29শে জুন। এটি অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি করা হয়। আর তেলেঙ্গানার রাজধানী হলো বর্তমানে হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশের আগে রাজধানী ছিল হায়দ্রাবাদ। যেহেতু অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে
তেলেঙ্গানা তৈরি করা হয়েছে এবং হায়দ্রাবাদটা তেলেঙ্গানার মধ্যে পড়ছে বলে তেলেঙ্গানার নতুন রাজধানী করা হয়েছে হায়দ্রাবাদ, এবং অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হলো কি না হলো অমরাবতী। অমরাবতী হলো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে কোন ধাঁচের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করা হয়? আমরা জানি যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের দেশ জুড়ে সঠিক প্ল্যানিং এর জন্য পরিকল্পনা কমিশন গঠন করা হয় কত সালে? না 1950 সালে গঠন করা হয়েছে পরিকল্পনা কমিশন। এই পরিকল্পনা কমিশন প্রতি 5 বছরের জন্য একটি প্ল্যান রেডি করত, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে কিভাবে শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব, কিভাবে কৃষির উন্নয়ন ঘটানো সম্ভব, এইগুলো সেই পরিকল্পনা কমিশন ঠিক করতো এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করতো যে আমরা 5 বছরে এত % জিডিপি গ্রোথ বাড়াবো। এই যে 1950 সালের পরে 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়, সেটি ছিল কোন ধাঁচের? না সমাজতান্ত্রিক ধাঁচের। সমাজতান্ত্রিক ধাঁচের অর্থ হলো যেখানে সরকারই প্রধান ভূমিকা পালন করবে, সরকারই ডিসিশন মেকার হবে। ওকে, আর মনে রাখতে হবে যে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। পরিকল্পনা কমিশনের যে স্থাপন করা হয় যে পরিকল্পনা কমিশনটি, সেটি 1950 সালের 15ই মার্চ প্রতিষ্ঠা করা হয়। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি যে মডেলের ওপরে ভিত্তি করে গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে হ্যারোড ডোমার মডেল। এটি ডোমার হবে, হ্যাঁ, হ্যারোড ডোমার মডেল। ওকে, নেক্সট, অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? আমরা জানি অমৃতসর পাঞ্জাবের প্রসিদ্ধ একটি শহর, এবং এখানে একটি অমৃতসরের স্বর্ণ মন্দির রয়েছে। এই অমৃতসরে শিখ সম্প্রদায় তৎকালীন সময়ে বসবাস করত, এবং এই ব্রিটিশ বাহিনীর সঙ্গে শিখদের নানান রকম ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ধিও স্বাক্ষরিত হয়েছে। এই অমৃতসরের সন্ধিটি ব্রিটিশদের সাথে শিখদের হয়েছিল কত সালে? না 1809 সালে। এই 1809 সালে এই সন্ধি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? না পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং মহারাজ ছিলেন পাঞ্জাবের, এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন চার্লস মেটাকাপ। তাহলে অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? না 1809 সালে। পরের কোশ্চেন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? এই ধরনের কোশ্চেন স্ট্যাটিক জিকে প্রচুর পরীক্ষায় আসে। পান্নালাল ঘোষ বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। আমাদের এইবারে ক্লার্কশিপ পরীক্ষায় একটি কোশ্চেন এসেছিল যে বিন্দা খান বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বিন্দা খান ইনি একজন প্রসিদ্ধ সারেঙ্গি বাদক, বিন্দা খান, মনে রাখবে। এছাড়াও আমরা দেখব যে অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা বাঁশি বাজানোর জন্য উল্লেখযোগ্য তারা কারা কারা? হরিপ্রসাদ চৌরাশিয়া, রনু মজুমদার আর রঘুনাথ শেঠ। এরা উল্লেখযোগ্য বা প্রসিদ্ধ বাঁশি বাদক, যেগুলি পরীক্ষায় আগামী দিনে আসবে, কোনো না কোনো পরীক্ষায় আসবেই। পরের কোশ্চেন, সরকারকে পরামর্শ দেওয়ার জন্য যে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল সেটি কি হিসাবে বা তাকে কি বলা হতো? তাকে বলা হতো থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি ট্যাঙ্ক। ওকে, এই নীতি ট্যাঙ্কটা কি না আমাদের দেশে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা তৈরি করতাম প্রতি বছর 5 বছর অন্তর, সেটি আমাদের দেশে প্রথম শুরু করা কংগ্রেস গভর্নমেন্ট স্বাধীনতার পরবর্তী সময়ে। কিন্তু পরবর্তীকালে 2014 সালে যখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রিপ্লেস করে নীতি আয়োগ নামে একটি প্রতিষ্ঠান চালু করে। এই নীতি আয়োগ ও পঞ্চবার্ষিকীর মতোই আমাদের দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কাজ করে চলেছে প্রতিনিয়ত। এই নীতি আয়োগ তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয় বা কত সাল থেকে কাজ শুরু করে, এটা আমরা দেখব। নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি
পরিকল্পনা কমিশনের পরিবর্তে চালু করা হয়। আর নীতি আয়োগের সম্পূর্ণ অর্থ হলো কি না ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। পরের প্রশ্ন, গণপরিষদ কত সালে ভারতের সংবিধান গ্রহণ করে? এটি সঠিক উত্তর হলো 1949 সালের 26শে নভেম্বর আমাদের দেশে সংবিধান গ্রহণ করা হয়। তাহলে সংবিধানটা কি? আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে একটি দেশের পরিচালনার জন্য যে নিয়ম কানুন প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই সংবিধান তৈরি করেছে কারা? না হচ্ছে গণপরিষদ। কারা তৈরি করেছে? না গণপরিষদ। এই গণপরিষদে যারা ছিলেন তারা হচ্ছে বিভিন্ন দেশের নিয়ম কানুন গ্রহণ করে আমাদের ভারতীয় সংবিধান হচ্ছে লিপিবদ্ধ করেছেন। এবং ভারতীয় সংবিধান হলো বিশ্বের মধ্যে বৃহত্তম হচ্ছে বা দীর্ঘতম লিখিত সংবিধান। এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট। আর প্রতি বছর আমরা হলো 26শে নভেম্বর এই তারিখটিকে সংবিধান দিবস পালন করে থাকি। আর ভারতীয় সংবিধান যেটি গণপরিষদ রচনা করেছে এটি রচনা করতে সময় লেগেছে প্রায় 2 বছর 11 মাস 18 দিন। এখানে আরেকটি পয়েন্ট আছে যে এই অপশানটি 1950 সালের 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি আমাদের দেশের সংবিধানটাকে আমরা কি করি না হচ্ছে কার্যকরী করেছিলাম। প্রায় পরীক্ষায় এই দুটি কোশ্চেন্সের মধ্যেই একটি কবে গ্রহণ করা হয় আর একটি কবে কার্যকরী করা হয়, এই দুটির মধ্যে একটি না একটি কোশ্চেন প্রায় আসে। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের নৃত্য পার্সিয়ান নৃত্য শৈলীর নাম কি? আমরা জানি বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকনৃত্য প্রচলিত রয়েছে। কিছু কিছু রাজ্যের যে সমস্ত নৃত্যগুলো রয়েছে প্রচলিত সেইগুলো হচ্ছে সেই রাজ্যের জন্য বিখ্যাত। এরকম আমাদের 8টি নৃত্য রয়েছে। আমাদের ভারতে 8টি নৃত্য রয়েছে। সেই 8টি নৃত্যকে আমরা হচ্ছে ক্লাসিক্যাল নৃত্য বলে থাকি। সেই রকম কত্থক হলো উত্তরপ্রদেশের একটি নৃত্য যেটি উত্তরপ্রদেশে বিখ্যাত। আচ্ছা, কয়েকজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী কারা? বিরজু মহারাজ, আর কে না হচ্ছে লাচ্ছু মহারাজ, আর কে না হলো ব্রিজমোহন মিশ্র। ওকে, এটি হচ্ছে বিরজু মহারাজের একটি ফটো। ইনি হচ্ছেন আমাদের কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 333 ধারা অনুসারে কোন একটি রাজ্যের বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক কত হতে পারে? এই প্রশ্নটির অর্থ হলো যে একটি রাজ্যে সর্বাধিক কত এমএলএ থাকতে পারে বিধানসভাতে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কতগুলি এমএলএ রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এমএলএ রয়েছে 294 জন। আবার কিছু কিছু রাজ্যে যেগুলো ছোট স্টেট সেখানে কোথাও 40 আছে, কোথাও 130 আছে, 125 আছে। সেই রকম এখানে জানতে চেয়েছে যে কোন বিধানসভায় সর্বাধিক কত এমএলএ থাকতে পারে। এই সর্বাধিক এমএলএ থাকতে পারে 500 জন সর্বাধিক এমএলএ থাকতে পারে কোনো একটি রাজ্যে। আমাদের ইউপি স্টেটে সর্বাধিক এমএলএ রয়েছে, সেটি কতগুলো না হচ্ছে প্রায় 480টি এমএলএ রয়েছে। কোথায় না হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক এমএলএ বা বিধানসভার আসন সংখ্যা কোথায় রয়েছে না উত্তরপ্রদেশে। আর কি মনে রাখতে হবে না ভারতীয় সংবিধানের 368 ধারা অনুযায়ী আমরা সংবিধানকে সংশোধন করতে পারি। আর সংবিধান সংশোধনের ধারণাটি এটি নেওয়া হয়েছে কোত্থেকে না হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। ওকে, পরের প্রশ্ন এই ভিডিওটি এখানেই শেষ। সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি কোনো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন চাইছো যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের করালে ইউটিউবে দিলে ভালো হয়, তাহলে তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ সকলকে, ভিডিওটি এখানেই শেষ করছি।